দিনের বেলা ঝলমলে আলোতে জমকালো কোনো জায়গা রাতের অন্ধকারে নির্জন একাকী হয়ে ওঠে। এমনকি আলোতে কোনো চিরপরিচিত স্থানও রাতের অন্ধকারে অপরিচিত অচেনা হয়ে ওঠে। আর তখন সেই চিরপরিচিত স্থানও আমাদের মনে ভয়ের বার্তা নিয়ে আসে। এমনই এক অপরিচিত ভয় চেপে বসেছিল অভিজিৎকে। ঘটনাটা শুনুন। শিমুলগাছি স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অভিজিতের বাড়ি। শিমুলগাছি রেল স্টেশনটি এত দূরে হলেও এটি অভিজিতের সবচেয়ে কাছের স্টেশন। আর এই স্টেশন থেকে আরও 13টা স্টেশন পর তার কলেজ। অভিজিৎ 3rd ইয়ারের স্টুডেন্ট। বাড়ির কাছে কলেজ থাকলেও এত দূরে সে আসে কারণ কলেজটার বেশ নামডাক রয়েছে। এই কলেজ থেকে প্রতি বছর কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে গোল্ড মেডেলিস্ট বের হয়। এছাড়া এই কলেজের বহু সাকসেসফুল স্টুডেন্ট রয়েছেন যারা রাজ্য ও দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। অভিজিৎকেও রীতিমতো এন্ট্রান্স টেস্ট দিয়ে এই কলেজে চান্স পেতে হয়েছে। ঘটনাটা এই কলেজ থেকে বাড়ি ফেরার পথেই ঘটে। সেদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কলেজে বেশ বড় প্রোগ্রাম আয়োজিত হয়। পরিচালন কমিটিতে থাকার জন্য অনুষ্ঠানের পরেও সব কিছু গুছিয়ে কলেজ থেকে বেরোতে বেশ দেরি হয় অভিজিতের। রাত 10টার ট্রেন ধরলে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে শিমুলগাছি স্টেশনে পৌঁছানো যাবে। বিপত্তি ঘটল ট্রেনে ওঠার পর। দুটো স্টেশন পার হতেই ট্রেনটা মাঝপথেই দাঁড়িয়ে যায়। খবর আসে একটা মালগাড়িতে যান্ত্রিক গোলযোগ ঘটার জন্য সেটি সেই ট্র্যাকেই কোথাও দাঁড়িয়ে আছে। তাই সেই লাইনের সমস্ত ট্রেন আপাতত বন্ধ। অভিজিতের কপালে তখন চিন্তার ভাঁজ। এমনিতেই দেরি হয়েছে আর তার উপর আজকেই এমনটা হতে হলো। ট্রেন ছাড়ে প্রায় 2 ঘন্টা পর। শিমুলগাছি স্টেশনে অভিজিৎ নামে রাত 1:30টার সময়। স্টেশনে নেমে তার চোখ কপালে ওঠে। সমগ্র শিমুলগাছি স্টেশন খাঁ খাঁ করছে। কিছু ঘন্টা আগে দেখা স্টেশনের সাথে অভিজিৎ এখনকার এই স্টেশনের কোনোই মিল পাচ্ছে না। দিনের বেলা জনসমুদ্রে ডুবে থাকা এই স্টেশন এখন সম্পূর্ণরূপে জনশূন্য। কিছুক্ষণ একই স্থানে রইল সে ও চারিদিক ভালো করে পর্যবেক্ষণ করল মানুষের সন্ধানে, কিন্তু কোথাও কেউ নেই। এবার কি হবে? মোবাইল চেক করলো, রাত 1:30টার উপর হয়ে গেছে। এখন বাস অটো দূরে থাক, কোনো টোটো পাওয়া যাবে না। হতভম্ব হয়ে অভিজিৎ তাকিয়ে রইল স্টেশনের খাবারের দোকানগুলির দিকে। কত শত লোক এখানে ভিড় করে রোজ। কচুরির দোকানে কচুরির জন্য রীতিমতো লাইনে দাঁড়াতে হয়। তার প্রিয় সমুদার চায়ের দোকানটা, যেখানে কলেজে এলেই অভিজিৎ 3-4 কাপ চা খেয়েই থাকে, সে সব দোকান যেন কোনো এক জাদু বলে নির্জন হয়ে গেছে। তার প্রিয় সেই দোকানগুলি যেন তার সাথে এই সময় বেইমানি করল। এরপর অভিজিৎ হাঁটতে লাগলো সেদিকে যেখানে ট্রেনের জন্য সে বসে থাকে। জায়গাটাতে আবছা আলো আঁধারি খেলা করছে। জায়গাটার কাছে যে ল্যাম্প পোস্টটি রয়েছে সেটাও প্রায় 20 হাত দূরে। ফলত যেটুকু আলো পৌঁছাচ্ছে তা অন্ধকারকে সম্পূর্ণরূপে ঘোচাতে পারছে না। সেখানে গিয়েই ধপ করে বসে পড়ল অভিজিৎ। সেখানে বসার আরেকটি কারণ রয়েছে। অভিজিৎ বসেছে আপ প্ল্যাটফর্মে, আর তার ঠিক বিপরীতে ডাউন প্ল্যাটফর্মে একটা ল্যাম্প পোস্টের নিচে একটা কুকুর শুয়ে আছে। কুকুরটিকে দেখে অভিজিতের মনে একটু বল এলো। মানুষ না হোক, কোনো জীবিত প্রাণীর দেখা তো মিলল। সেখানে বসে মাথায় হাত দিয়ে অভিজিৎ ভাবতে লাগলো এখন কি করা যায়। বাড়িতে তার অসুস্থ বাবা মা ছাড়া আর কেউ নেই। তাদের পক্ষে এত রাতে এখানে আসাটা মোটেই সম্ভব নয়। পাশের বাড়ির একজন ছোট ভাই রয়েছে, কিন্তু সেই বা এই রাত বিরেতে ওর জন্য কেন এত হ্যাপা পোহাতে যাবে? এইসবই ভাবছিল অভিজিৎ। হঠাৎই ওর মনে কেমন একটা অস্বস্তি শুরু হলো। এতক্ষণে এমনিতেও বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তায় ছিল, কিন্তু এই অস্বস্তি যেন সেটা থেকে নয়।
ঠিক পর মুহূর্তেই ওর ঘাড়ের সমস্ত রোম দাঁড়িয়ে গেল, আর তার সাথে শরীরটা একবার ঝাঁকুনি দিয়ে উঠল। অচেনা এই অনুভূতিতে ভয়ে ভয়ে অভিজিৎ মাথা তোলে ও তার ডান দিকে প্ল্যাটফর্মের দিকে তাকায়। সাথে সাথে তার শ্বাস প্রশ্বাসও ক্রমশ ঘন হয়। প্ল্যাটফর্মের কয়েকটি জায়গায় আলো জ্বলছে, আর বেশিরভাগ জায়গায় অন্ধকারে নিমজ্জিত। আর সেই অন্ধকার থেকেই যেন কেউ বা কিছু তার উপরে নজর রাখছে। গা ছমছম করে ওঠে অভিজিতের। এরপর বাঁদিকে তাকাতেই অভিজিৎ প্রচণ্ড ভয়ে চমকে ওঠে ও তার মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে আসে। কালো চাদরে ঢাকা একটা লোক তার থেকে হাত তিনেক দূরে বসে আছে। কিন্তু কি করে সম্ভব? একটু আগেও স্টেশনে কেউ ছিল না, অথচ এইটুকু সময়ের মধ্যে নিঃশব্দে একজন লোক তার পাশে কি করে এলো? কাঁপা কাঁপা গলায় অভিজিৎ জিজ্ঞেস করলো, কে আপনি? কোথা থেকে এলেন? স্টেশনে তো কেউ ছিল না। কিছুক্ষণ চুপ থেকে খসখসে গলায় লোকটি বলে উঠল, বাবু, তুমি কি ভয় পেয়েছো নাকি? নিজেকে মোটামুটি সামলে অভিজিৎ বলে উঠল, ভয় কেন পাবো, কিন্তু হঠাৎ করে এভাবে কেউ পাশে চলে এলে তো। এবার লোকটা খ্যাক খ্যাক করে হেসে উঠল ও বলল, মাফ করো, আমি তো ওই গাছতলায় শুয়েছিলাম, তোমাকে দেখলাম এখানে বসতে, তাই তো। অভিজিৎ লোকটাকে ভালো করে লক্ষ্য করলো। এই গরমের মধ্যেও লোকটি আপাদমস্তক কালো চাদর জড়িয়ে রেখেছে। এবার লোকটা মুখ থেকে চাদর সরালো। ওর চোখগুলো দেখলে মনে হবে যেন ঠিকরে বেরিয়ে আসছে। কপালটা বেরোনো, মাথায় চুল প্রায় নেই, আর মুখমণ্ডলে অজস্র বলিরেখা স্পষ্ট। চোখের মণি দুটো সাদাটে গোছের, সেগুলো দেখলে কেমন একটা ভয় লাগে। একটু অস্বাভাবিক দেখতে হলেও লোকটিকে মানুষই মনে হয়। সন্দেহের অবকাশ থাকলেও অভিজিতের মন যেন লোকটিকে মানুষ বলেই ভাবতে চায়। এই অন্ধকারের একাকিত্বে সে তো একজন মানুষের সঙ্গই চাইছিল। তাই সব সন্দেহকে ঝেড়ে ফেলে অভিজিৎ নিজের সমস্যার সমস্তটা বলা শুরু করলো লোকটাকে। তার থেকে কথাগুলো শুনে লোকটি বলল, তাহলে বাড়ি ফেরার সমস্যা তোমার? আমি তো সেই জন্য এসেছি। শেষের কথাটা নিয়ে অভিজিৎ লোকটিকে প্রশ্ন করলো, সেই জন্য এসেছি মানে? না, তোমাকে বাড়ি যাবার রাস্তা অবধি ছেড়ে দিতেই। অভিজিৎ আরও একটা প্রশ্ন করলো লোকটাকে, আচ্ছা বলছি, স্টেশন এত নির্জন কেন? এখানে এত লোক থাকে, কিন্তু এখন একজনও। রাতে এখানে কোনো মানুষ থাকে না, কারণ এখানে আমরা থাকি। আমরা মানে? তুমি তো এখানে রয়েছো, আর তো কাউকে দেখছি না। সারো সব, চলো, দেরি হয়ে যাচ্ছে, তোমায় বাড়ি যেতে হবে। এই বলে লোকটি এগোতে লাগলো প্ল্যাটফর্মের শেষ লক্ষ্য করে। অভিজিৎ তাকে অনুসরণ করলো। আপ প্ল্যাটফর্ম থেকে রাস্তায় নামতে হলে ডাউন প্ল্যাটফর্মের নিচটা পার হয়ে যেতে হয়। অভিজিৎ ও সেই লোকটি যেই না ডাউন প্ল্যাটফর্মের নিচে এসেছে, অমনি পেছন থেকে একটা প্রাণীর তারস্বরে গর্জন শোনা গেল। এতক্ষণ প্ল্যাটফর্মে শুয়ে থাকা সেই কুকুরটি জেগে উঠেছে এবং ওদের দুজনকে দেখে প্রচণ্ড আওয়াজ করে ডাকছে। অভিজিৎ ভাবল কুকুরটা ওকে দেখেই ডাকছে এবং হয়তো এখনই ওর দিকে তেড়ে আসবে, কিন্তু পরক্ষণেই বুঝলো ওকে দেখে নয়, বরং কুকুরটা ওর পাশের লোকটাকে দেখেই ঘেউ ঘেউ করছে। দাঁত খিচিয়ে এমনভাবে আক্রোশের সাথে লোকটার দিকে এগিয়ে আসছে কুকুরটা, যেন এখনই ওর উপর ঝাঁপিয়ে পড়বে। পরক্ষণেই অভিজিৎ একটা আশ্চর্য ও একই সঙ্গে ভয়ের দৃশ্য লক্ষ্য করল। লোকটা মাতালের মতো মাথা ও শরীরটা হেলতে দুলতে কুকুরটার দিকে একটু এগিয়ে চোখ বড় বড় করে বিশ্রী রকম ভয়ঙ্কর দৃষ্টিতে প্রাণীটির দিকে তাকালো।
আর সাথে সাথে কুকুরটার কান ও মাথা মুষড়ে যেন ভয় পেয়েছে এমন শব্দ করে পেছনে অন্ধকারে মিশে গেল। আর কোনো কুকুরের ডাক শোনা গেল না। পুরো ব্যাপারটা দেখে অভিজিতের গায়ে কাঁটা দিয়ে উঠল এবং পূর্বের মতো আবার সেই অস্বস্তিটা অভিজিৎকে গ্রাস করতে লাগলো। লোকটি তার দিকে তাকিয়ে বলে উঠল, রাতের কুকুর তো, ও আমাকে দেখলে ডেকে যায়, ওটা নিয়ে ভেবো না, কুকুরটা আর আসবে না। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অভিজিৎ একটা কথা বলল না, বরং বললে ভালো হয়, কিছু বলার সাহস পেল না। লোকটার মুখ যেন আগের থেকেও বেশি বিকৃত হয়ে গেছে। শুধু ওর পেছনে হাঁটতে লাগলো স্ট্রিট ল্যাম্পের মরা আলোয় রাস্তা দিয়ে। ওরা যাচ্ছে সেই সাইকেল গ্যারেজটার দিকে যেখানে অভিজিৎ সাইকেল রেখেছিল, এমনই কোনো বিপদের আশঙ্কা করে, যাতে বাস বা অটো না পেলে সে এমার্জেন্সি হিসেবে সেই সাইকেলটা নিয়ে বাড়ি ফিরতে পারে। 10 মিনিট হাঁটা পথ সেটা এখান থেকে। অভিজিতের একে একে একটু আগে ঘটা দৃশ্যগুলো মনে পড়তে লাগলো। কুকুরটার ওইভাবে ঘেউ ঘেউ করা, লোকটার কুকুরটার দিকে ওই রকম বিকৃত ভীষণ দৃষ্টিতে তাকানো, কুকুরটার মুষড়ে পালিয়ে যাওয়া, সর্বোপরি লোকটার এই অসংলগ্ন আচরণ, যেন কিছু একটা ঠিক হচ্ছে না। তবুও অভিজিৎ নিজের মনকে বোঝালো যে সব ঠিক আছে। সে যা ভাবছে তা মনের ভুলও তো হতে পারে। এই নির্জন আতঙ্কের রাতে ওই অপরিচিত লোকটি ওর একমাত্র ভরসা। এভাবে দোটানা ও অস্বস্তির মধ্যে দিয়ে অভিজিৎ হাঁটতে লাগলো। লোকটি আগে, অভিজিৎ তার পেছনে। কিন্তু এভাবে হাঁটার পর অভিজিৎ দেখল লোকটা একটা অন্য রাস্তা ধরতে যাচ্ছে। হঠাৎ বড় রাস্তার পাশে একটা বড় নিম গাছ, গাছটার পাশ দিয়ে একটা সরু ঝোপ জঙ্গলে ভরা রাস্তা নেমে গেছে নিচের দিকে। অভিজিৎ প্রশ্ন করলো, এদিকে কেন? সোজা রাস্তা দিয়ে কিছু দূর গেলেই তো গ্যারেজে পৌঁছে যাব। লোকটি বলল, এটাই পথ, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। কিন্তু সামনে আর কিছুক্ষণ গেলেই তো হয়ে যায়, কেন অন্য রাস্তা ধরবো? লোকটি এবার কর্কশ ভাষায় বলল, বড্ড প্রশ্ন করো তুমি, যা বলছি সেটাই করো, সামনের রাস্তায় বিপদ বড়। অভিজিৎ আবার থেমে গেল, কিছু বলতে পারল না। ধীরে ধীরে রাস্তা থেকে নেমে নিম গাছের পাশ দিয়ে সরু রাস্তায় নামলো। ও ঝোপ জঙ্গলে ভরা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে লোকটার পেছনে চলতে লাগলো। ওর মন ক্রমশ অস্থির হয়ে উঠেছে। উদ্ভ্রান্তভাবে টলমল করে হাঁটছে অভিজিৎ। ও বেশ বুঝতে পারছে শরীরের ওপর থেকে তার নিয়ন্ত্রণ ক্রমশ হারিয়ে যাচ্ছে। দৃষ্টিটা তার ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে। কেমন একটা ঘোরের মধ্যে যেন সে লোকটাকে অনুসরণ করে চলেছে। বাধা দানের সামান্য ক্ষমতাও যেন তার আর নেই। বুঝে আসা চোখে সে যা দেখল তা হলো লোকটির হাঁটাটা আরও অস্বাভাবিক হয়ে উঠেছে। মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দুপাশে হেলে দুলে কেমন একটা অমানসিক ভঙ্গিতে হাঁটছে লোকটা। আর দুটো হাত যেন মাটিতে স্পর্শ করছে প্রায়। হঠাৎই কিছু একটাতে ধাক্কা খেল অভিজিৎ, আর সাথে সাথে কিছুটা সম্বিত ফিরল তার। ও দেখল তার সারা শরীর ঘেমে উঠেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে সে পরিস্থিতিকে কিছুটা আঁচ করল এবং নিজের মনেই বলে উঠল, না, এটা ঠিক নয়, কিছু একটা ভুল আছে, মস্ত বড় ভুল আছে, আমি রাস্তা দিয়ে যাব না। ও জোরে লোকটির উদ্দেশ্যে বলে উঠল, আমি রাস্তা দিয়ে যাব না, এটা ভুল রাস্তা, আমার রাস্তা আমি নিজেই খুঁজে নেব, তোমার সাহায্য আমার আর লাগবে না। লোকটির কিছু বলার আগেই অভিজিৎ প্রাণপণে ছুটতে লাগলো প্রধান রাস্তার দিকে। তখনই সে শুনতে পেল বড় কিছু একটা যেন তার পিছু করছে। সেও সমানে ঝোপ জঙ্গল ডিঙিয়ে তার পিছু নিয়েছে। প্রাণপণে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে অভিজিৎ ছুটতে লাগলো সামনের দিকে। দেখলো দূরে রাস্তার আলো দেখা যাচ্ছে,
কিন্তু হঠাৎ কিছু একটাতে হোঁচট খেয়ে অভিজিৎ আছড়ে পড়ল মাটিতে। ও পায়ে প্রচণ্ড আঘাত পেল। পেছনে তাকাতেই সে দেখল অন্ধকারের থেকেও বেশি কালো একটা বড় ছায়ামূর্তি ছুটে আসছে তার দিকে। এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে অভিজিতের শরীর ঠান্ডা হয়ে এলো। অভিজিৎ মৃত্যু ভয় অনুভব করল। আর বোধহয় শেষ রক্ষা হলো না। দলা পাকানো সেই অন্ধকারটা তার সামনে এসে হঠাৎ থেমে গেল। গাছের পাতার মধ্যে দিয়ে আসা সামান্য আলোতে অভিজিৎ যা দেখল সেটা সে তার দুঃস্বপ্নেও কখনো দেখেনি। বীভৎস কদাকার দেখতে লম্বা একটা জিনিস তার সামনে দাঁড়িয়ে। সেই অপরিচিত জিনিসটার দুহাত লম্বা হয়ে মাটি স্পর্শ করেছে। জিনিসটার শরীরে কোনো মাংস নেই, বরং সেই জায়গায় কালো কুচকুচে দলার ন্যায় দুর্গন্ধযুক্ত জিনিস সাজানো। আর সেই জিনিসের মুখের দিকে তাকিয়ে অভিজিতের হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। সেই লোকটার মুখ, তবে তার মুখে মাংস নেই, বরং কালো কিছু সেটা দিয়ে খুলে খুলে পড়ছে, আর তার চোখ দুটো ফেটে বাইরে বেরিয়ে এসেছে। তার দুই কলসা চওড়া হয়ে কান অবধি প্রসারিত হয়ে গেছে। সেখানে সারি সারি দাঁত। তখনই সেই বীভৎস কদাকার জিনিসটি বলে উঠল, কি হলো বাবু? আর একটু গেলেই তো আমার কাজ হয়ে এসেছিল। তবে চিন্তা নেই, তোমাকে এখানেই বাড়ি পাঠিয়ে দিচ্ছি। অভিজিতের জাগ্রত চেতনা সমস্তটা জুড়ে এখন এক পৈশাচিক অদম্য ভয় দাপিয়ে বেড়াচ্ছে। এর জেরে সে নড়াচড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ভয়ের এই মারণ দমকে যখন অভিজিতের জ্ঞান হারানোর জোগাড়, তখনই ঘটে গেল একটা অপ্রত্যাশিত আশ্চর্য ঘটনা। অভিজিৎ শুনতে পেল পেছনে প্রচণ্ড গতিতে কিছু একটা ছুটে আসছে তার দিকে। এর সাথে সে শুনল একটা প্রাণীর প্রচণ্ড আক্রোশ ভরা গর্জন। অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে সে দেখল স্টেশনের সেই কুকুরটি তীরের গতিতে প্রচণ্ড শব্দ করে ডাকতে ডাকতে তার দিকে ছুটে আসছে, এবং পর মুহূর্তেই সেটি সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই ভয়ঙ্কর অশরীরীর ওপর। এরপরেই শুরু হলো প্রচণ্ড লড়াই। এই সুযোগ ভাগ্য তাকে বেঁচে ফেরার আর একটা সুযোগ করে দিয়েছে। জোরে চিৎকার করে সমস্ত শক্তি দিয়ে সে উঠে দাঁড়ালো। দৌড়ানোর আগে অভিজিৎ একবার পেছনে তাকালো ও দেখলো কুকুরটি বাধা পাওয়ার পরেও বারবার ঝাঁপিয়ে পড়ছে সেই অশরীর বুকের ওপর, যেন তার বুকটাকে সে আক্রোশে ছিঁড়ে ফেলতে চায়। আর সেই অশরীরটি মারণ চিৎকার করছে তখন। আর কোনো দিকে তাকায়নি অভিজিৎ। ও সোজা ছুটতে লাগলো রাস্তার আলো লক্ষ্য করে। তারপর রাস্তায় উঠে তার গন্তব্যের দিকে দৌড়াতে থাকে। পেছন থেকে শুধু শুনতে পাচ্ছিল সেই অশরীরী ও কুকুরটির মারণ লড়াইয়ের তীব্র তর্জন গর্জন। কিছুক্ষণ পর সে সাইকেল গ্যারেজের সামনে পৌঁছালো। দরজা বন্ধ থাকলেও অভিজিতের দরজার উপর প্রচণ্ড আঘাতের শব্দে গ্যারেজের মালিক বেরিয়ে আসলো। তারপর সে গ্যারেজের মালিককে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটির বিবরণ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রচণ্ড ক্লান্তি ও হাঁপ ধরে আসায় তার চোখ মুখ অন্ধকার হয়ে এলো ও সেখানেই সে জ্ঞান হারালো। সে যাত্রায় সেই কুকুরটির সাহসিকতায় অভিজিৎ প্রাণে বাঁচল। রাতভর অভিজিৎ তাদের বাড়িতেই ছিল। সকালে একটু তটস্থ হলে অভিজিৎ আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনার সবটা বিশদে বলল। তখনই গ্যারেজের মালিকের কাছ থেকে সে শিমুলগাছি স্টেশনের রাতের আতঙ্কের ব্যাপারে শোনে। স্টেশনটার পাশে একটা শ্মশান ছিল। স্টেশন নির্মাণের জন্য সরকার জোরপূর্বক শ্মশানটার দখল নেয়। দিনের আলো থাকাকালীন অত লোকজন থাকলেও রাতের অন্ধকারে স্টেশনে নানান অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। স্টেশন মাস্টার সহ অন্য রেলওয়ে কর্মচারীরা রাতে অনেকবার অনেক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছেন। তাই রাত হলে স্টেশন চত্বরে কেউ থাকার সাহস করে না।
কারণ দিনের বেলা সেই স্টেশনে মানুষরা দখল করলেও রাতে সেই স্টেশনের দখল নিতে আসে সেই শ্মশানের অতৃপ্ত বিদেহী আত্মারা। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। এমন অনেক হরর শর্ট স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।